আপনি একটি কথা বলছি, আমরা যে এর আগে যেটা আলোচনা করছিলাম যে ভারতের নির্বাচনের আগে আগে কিন্তু আমরা দেখি যে হামলা হচ্ছে, তারপর ভারতের সরকারের পক্ষ থেকে জোরালো অবস্থান হয়, জাতীয় ঐক্য তৈরি হয়। অন্যদিকে কিন্তু পাকিস্তানের দিক থেকে চিন্তা করলেও কিন্তু আমরা এরকম কিছু জিনিস লক্ষ্য করি। পাকিস্তান, আপনি বলছিলেন সেনা সমর্থিত একটি ব্যবস্থা সবসময় থাকে। পাকিস্তানের সেনাবাহিনী যখন অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে একটু বৈরী অবস্থায় থাকে, যখন আন্দোলন শুরু হয়, আমরা দেখি যে তখনও কিন্তু নানান ঘটনা ঘটে। সেটি আপনি কিভাবে দেখেন? এটা বড় উদাহরণ হলো, দেখেন মার্চ মাসের 11 তারিখে তাদের একটা ট্রেন বেলুচিস্তানে সন্ত্রাসীরা কিডন্যাপ করলো, এবং এটা ইতিহাসে আসলে এই ধরনের উদাহরণ খুব বেশি নাই। সন্ত্রাসীরা কিডন্যাপ করে, কিন্তু সেটা একটা ব্যক্তি পর্যায়ে হয়, একটা ছোট গোষ্ঠী পর্যায়ে হয়, বা সর্বোচ্চ একটা বাস হতে পারে। তা আজ তো একটা ট্রেন, 400 প্যাসেঞ্জারের একটা ট্রেন এভাবে ইয়ে করে ফেলবে। প্লেন হলেও একটা বুঝে যেত যে পাইলটকে ক্যাপচার করে তারা হয়তো বেকায়দা ফেলে একটা করেছে। তো ট্রেনের ইতিহাসটাই পাকিস্তানে ঘটেছে এখানে, এবং কোথায় ঘটেছে, যেটা একটা সেনাবাহিনীর একটা পুরোপুরি নিয়ন্ত্রণের একটা এলাকার মধ্যে এটা হয়েছে। তারপরে মার্চের পরে এপ্রিল মাসে দুটো এই সুইসাইডাল বম্বিং হয়েছে, এবং আরও একটা বড় বড় দুইটা সন্ত্রাসী হয়েছে। সব কিছু মিলে সেনাবাহিনী, বিশেষ করে যে আসিফ মুনি যিনি আছেন, তো ওনার একটা কিন্তু ইমেজের একটা সংকট হয়ে গিয়েছিল, যে তুমি থাকতে এইগুলো কি হচ্ছে, সেনাবাহিনী তাহলে কি হয়ে গেল, একেবারে নিষ্ক্রিয় হয়ে গেল, ক্ষমতা চলে গেল, তার তোমাদের উপর কি তাহলে সন্ত্রাসীরা কি ওভারট্রাম করছে এখানে? কারণ পাকিস্তান ইতিহাসগতভাবে তো তাকে সন্ত্রাসীদের লালন করা দেশ। লালনের অবস্থান সম্পর্কে তো আমাদের স্বীকার করতেই হবে যে তাদের এই সেনাবাহিনীর একটা সেনানিবাসের কাছেই তার অবস্থান ছিল। এটা তো একেবারে ইতিহাসের থেকে মুছে ফেলা যাবে না। এবং এই ধরনের আরও বহু সন্ত্রাসী কার্যকলাপের সাথে এই পাকিস্তানের সরকার মানে হলো সেনাবাহিনী জড়িত ছিল। তো সেই সেনাদের উপরে একটা প্রত্যক্ষভাবে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। তার সাথে আবার যোগ হয়েছে কি, যে পাকিস্তানের যে পিটিআই, ইমরান খানের যে দল, তারা তো সর্বান্তকরণের চেষ্টা করছে যে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, রাজনৈতিক একটা সরকার প্রতিষ্ঠার জন্য। যদিও বলা হয় যে তাকে একসময় ব্যাকআপ করেছে বিদেশি শক্তিরা, তারপর আবার তারাই তাকে সরিয়ে দিয়েছে যখন তাদের পারপাস সার্ভ করতে চাচ্ছিল না, বা তাদের স্বার্থে আঘাত ঘটেছে। এবং এখন তো ইনি জেলে, তার স্ত্রী, তিনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে চেষ্টা করেছিলেন এই অতি সম্প্রতি এগিয়ে আসার জন্য। সুতরাং এরকম প্রেক্ষাপটে, ইতিহাসের প্রেক্ষাপট থেকেও বলা যায়, আবার সাম্প্রতিক প্রেক্ষাপট থেকেও বলা যায় যে ভারত যে ব্লেমটা দিচ্ছে যে এটা পাকিস্তানের একটা উগ্রবাদী দলের কাজ, পেহেলগাম এই যে অ্যাটাকটা, সেটা একেবারে অযৌক্তিক বলে ধরে নেওয়া যাবে না। আবার এটাও কাউন্টার যুক্তি দেওয়া যায় যে পেহেলগাম যেই জায়গাটাতে এই অ্যাটাকটা হয়েছে সেটা তো বর্ডার থেকে অনেক দূরে। এটা এরিয়াল ডিস্টেন্স বোধহয় 100 থেকে 125 কিলোমিটারের মতো, আর যদি বাই রোড বা ওইভাবে ঘুরে আসতে হয় 200 কিলোমিটার উপরে ড্রাইভ করতে হয়। তো এই জায়গার মধ্যে এত ভিতরে এসে পাকিস্তান কোন স্বার্থে, পাকিস্তানের টেরোরিস্টরা এখানে এসে এই কাশ্মীর মতো জায়গায় একটা অ্যাটাক করবে? এক। আর দুই নম্বর হচ্ছে যেটা, যে কাশ্মীর যারা গিয়েছেন তারা জানেন, অথবা কাশ্মীর নিয়ে যতগুলো সিনেমা হয়েছে সেই সিনেমাগুলো দেখলেই বোঝা যায় যে কিভাবে সেনা নিয়ন্ত্রিত একটা ব্যবস্থা ওই জায়গার মধ্যে, কি সামাজিক জীবন, সেটি নিয়ে ভারতের অভ্যন্তরে কিন্তু প্রশ্ন উঠছে যে এত নিরাপত্তার মধ্যে সেটি কিভাবে হলো এটা। তো সবকিছু মিলে এটা যে মানে স্বচ্ছ কোনো পরিষ্কার একটা ধারণা, মানে একটা সারমর্ম এখান থেকে টানা যাবে না। এটা পাকিস্তানের পক্ষ থেকেও একটা দুর্বলতা, এবং তাদের পক্ষ থেকে একটা দুর্বলতা ঢাকার জন্য একটা হতে পারে। আরেকটা হচ্ছে যেটা আমরা আগেও আলোচনা করেছি, যে এটা সম্পূর্ণ ভারত একটা রাজনৈতিক স্বার্থ করার জন্য করছে। এবং তার চেয়ে এখন যেটা আমি যেটা একটু বলার চেষ্টা করেছিলাম এখানে, যে বাংলাদেশের প্রসঙ্গটা, তারা এই যে একটা পুশিং করার চেষ্টা করছে। অলরেডি কিন্তু গতকালকে আমাদের পুলিশ প্রধান তার 65টা জেলার যারা সীমান্তবর্তী জেলাগুলো আছে সেই জেলাগুলোর এসপিদের কাছে সতর্কবার্তা পাঠিয়েছেন, তাদেরকে সতর্ক থাকার জন্য যে পুশিং হতে পারে। ভারত এটি কেন করছে আপনার? এটা হচ্ছে যে ওই যে আমি এখন তাহলে আবার জিও পলিটিক্সে আসতে হবে, যে পাকিস্তানের 80% ডিফেন্স মেকানিজম চায়নার স্পন্সর করা। চাইনিজ অস্ত্র, চাইনিজ গোলাবারুদ, চাইনিজ এয়ারক্রাফট, চাইনিজ জাহাজ, সব কিছু দিয়ে পাকিস্তান ডিফেন্সের পুরো 80% হলো চায়না নির্ভর। আর এদিকে বাংলাদেশকেও কিন্তু 75 সালের পর থেকে এই পর্যন্ত যথেষ্ট হেল্প করেছে চায়না মিলিটারি বিল্ড আপ করার জন্য। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্যটা কি, যে কোনো সময় যদি চায়না বর্ডারে ভারতের সাথে যুদ্ধ হয়, বা অন্য কোনো কারণে যদি পাকিস্তানের সাথে যুদ্ধ বেঁধে যায় ভারতের, এবং তখন যদি চায়না চায় যে সে পাকিস্তানকে সমর্থন করবে, তখন পুরো কনসেন্ট্রেশন ইন্ডিয়ান আর্মি যাতে একদিকে না থাকে, এই জন্য বিভিন্ন যে
দেশগুলো আছে ভারতের চারদিকে, সেই দেশগুলোও যাতে কিছু একটা বর্ডারের মধ্যে ডিস্টারবেন্স তৈরি করে, জঙ্গি ইনফিল্ট্রেশন শুরু হয়, তখন তাদের সেনাবাহিনী স্বাভাবিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের কনসেন্ট্রেশনটা। সেটা যাতে করতে না পারে, বাংলাদেশ যাতে কোনো অবস্থাতে পাকিস্তান বা চায়নার দিকে ঝুঁকে না যায়, সেই জন্য একটা থ্রেড ডেভেলপ করা হলো আমাদের বর্ডারে, যে তোমরা যদি ওইদিকে ঝুঁকো তাহলে কিন্তু এরকম আমরা পুশ ইন করে তোমাদেরকে কিন্তু